ফেক ইট টিল ইউ মেক ইট, এই 3 শব্দের মন্ত্র কোটি কোটি মানুষকে সফল করেছে, আবার অসংখ্য জীবন ধ্বংসও করেছে। এটি কেবল একটা থিওরি নয়, এটা কর্পোরেট দুনিয়া, শিল্প আর এমনকি রাজনীতিরও এক নির্মম বাস্তবতা। কিন্তু এর পাতলা দাগটা ঠিক কোথায়? কখন ফেক করাটা অনুপ্রেরণা আর কখন তা হয় প্রতারণা? আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব। 2012 সালে সোশ্যাল সাইকোলজিস্ট অ্যামি ক্যাডি টেড গ্লোবালের মঞ্চে উঠে এক দারুণ থিওরি দিলেন। তিনি বললেন, ইউর বডি ল্যাঙ্গুয়েজ শেপস হু ইউ আর, অর্থাৎ আমাদের শারীরিক ভাষা আমাদের মনের অবস্থাকে প্রভাবিত করে। তিনি পাওয়ার পোজের ধারণা দিলেন। সহজ কথায়, যখন আপনি আত্মবিশ্বাসী না, তখনও আত্মবিশ্বাসী ভঙ্গিতে দাঁড়ান। হাত কোমরে, বুক টান টান, এতে নাকি আপনার মস্তিষ্কে টেস্টোস্টেরন বাড়ে আর কর্টিসল অর্থাৎ স্ট্রেস হরমোন কমে যায়। ফলে আপনি সত্যিই আরো আত্মবিশ্বাসী বোধ করেন। এই থিওরিটা এতই জনপ্রিয় হয়েছিল যে এটি প্রায় 90 মিলিয়ন ভিউ পেয়েছিল। হাজার হাজার বই, গবেষণা আর আর্টিকেল লেখা হয়েছিল এর উপরে। সবাই ফেক ইট টিল ইউ মেক ইট কে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে ব্যাখ্যা করেছে, কিন্তু তারা বলেনি এর ক্ষমতা শুধুমাত্র শারীরিক অঙ্গভঙ্গিতে সীমাবদ্ধ নয়, এর বিস্তার আরো গভীরে। 1964 সালের কথা, এক তরুণ 3 বার কলেজ থেকে ড্রপ আউট হয়েও একটি ট্যালেন্ট এজেন্সিতে এজেন্টের চাকরির জন্য আবেদন করলেন। কিন্তু সমস্যা হলো, চাকরির জন্য কলেজ গ্র্যাজুয়েট হওয়া আবশ্যিক। তিনি কি করলেন? তিনি নিজের রেজুমেতে লিখলেন তিনি ইউসিএলএ থেকে স্নাতক। কিন্তু আসল সত্যিটা হলো, তিনি কখনোই ইউসিএলএ তে পড়তেই যাননি। এজেন্সি যখন তার শিক্ষাগত যোগ্যতা যাচাইয়ের জন্য ইউসিএলএ তে চিঠি পাঠালো, তখন তিনি মেইল রুমের ছোট চাকরি থেকে সেই চিঠিটি সরিয়ে ফেলেন এবং নিজে একটি নকল চিঠি বানিয়ে জমা দেন। খুব দ্রুতই তিনি এজেন্টের চাকরি পেয়ে গেলেন। আর তার এই ফেক করার ফলে কি হলো জানেন? তিনি এত সফল হলেন যে পরবর্তীতে তিনি ইউসিএলএ তে কোটি কোটি ডলার দান করলেন আর ইউনিভার্সিটি তার নামে একটা বিল্ডিং এর নামকরণ করে দিল। এই লোকটির নাম কি জানেন? তিনি হলেন ডেভিড জেফেন, যিনি বর্তমানে প্রায় $8.5 বিলিয়ন মালিক। আপনারা কি জানেন 10 জনের মধ্যে 7 জন কর্মী তাদের জীবন বৃত্তান্তে মিথ্যা কথা লেখেন? এর মধ্যে 65% মানুষ স্বীকার করেছেন যে এই মিথ্যা তাদের বেশি বেতন পেতে সাহায্য করেছে। এই মানসিকতা শুধু চাকরি পাওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, প্রযুক্তি আর বিজ্ঞানের জগতে এর ব্যাপক ব্যবহার দেখা যায়। অ্যাপেলের সহ প্রতিষ্ঠাতা স্টিভ জবস তার আকর্ষণীয় প্রেজেন্টেশনের জন্য বিখ্যাত ছিলেন। তিনি এমন সব পণ্যের জন্য প্রেজেন্টেশন দিতেন যেগুলো তখনও পর্যন্ত কাজই করত না। থমাস এডিসনও একই কাজ করতেন। তারা তাদের পণ্যকে এমনভাবে উপস্থাপন করতেন যেন সেগুলো পুরোপুরি প্রস্তুত। কিন্তু তারা মিথ্যা বলেননি যে তাদের দক্ষতা নেই বা তারা কাজটা করতে পারবেন না। তাদের ছিল সেই দৃঢ় প্রতিভা আর সংকল্প, যার মাধ্যমে তারা সেই সব ধারণাকে বাস্তবে পরিণত করতে পেরেছিলেন। এখানেই আসে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি এমন কোনো কিছুর ভান করতে পারেন যা আপনার নেই, কিন্তু তা অর্জন করার জন্য আপনার মধ্যে যোগ্যতা আর ইচ্ছা শক্তি আছে। ইংরেজিতে একটি বিখ্যাত কথা আছে, The secret to a great presentation is to tell a story about something that doesn't exist yet but could one day be a reality. এটি স্টিভ জবসের বেলায়ও একটি মনোভাবকে প্রতিফলিত করে। এই ফেক ইট টিল ইউ মেক ইট ধারণাটি এখন সোশ্যাল মিডিয়াতেও সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। নতুন কোনো ওয়েবসাইট বা সোশ্যাল প্ল্যাটফর্ম যখন বাজারে আসে, তখন তারা প্রথমে শত শত বা হাজার হাজার নকল অ্যাকাউন্ট তৈরি করে। এতে করে ব্যবহারকারীদের কাছে মনে হয় এই প্ল্যাটফর্মটি খুবই জনপ্রিয় আর তারা এখানে যোগ দিতে আগ্রহী হয়। আজকাল এই খেলাটা আরো ব্যাপক আকার ধারণ করেছে। আপনি টাকা দিলেই লাইক, ফলোয়ার, এমনকি লাইভ স্ট্রিম ভিউয়ার পর্যন্ত কিনতে পারেন। স্ট্যাটিস্টিকা এবং ইমাইয়ের একটি গবেষণা অনুযায়ী 2022 সালে ইনস্টাগ্রামের মেগা ইনফ্লুয়েন্সারদের 58% তাদের ফলোয়ার বাড়াতে অসহৎ উপায় অবলম্বন করেছিলেন এবং 25% ইনফ্লুয়েন্সার সরাসরি নকল ফলোয়ারই কিনেছিলেন। কেন এমনটা হয়? কারণ যখন আপনি দেখবেন কোনো চ্যানেলে 6 লাখ সাবস্ক্রাইবার, তখন আপনি 300 বা 400 বা 600 অর্থাৎ আমাদের মতো ছোট সাবস্ক্রাইবারের চ্যানেলের চেয়ে বেশি তাদেরকে বিশ্বাস করবেন। এর নাম সোশ্যাল প্রুফ। We call social proof. People want to follow what
those around them who are similar to them are already doing. বিখ্যাত দার্শনিক এবং সমাজবিজ্ঞানী এরভিং গফম্যানের একটি বিখ্যাত উক্তি আছে, দ্য ওয়ার্ল্ড ইন এফেক্ট ইজ আ স্টেজ অ্যান্ড উই আর অল অ্যাক্টরস অন ইট। আমাদের জীবন একটা মঞ্চ আর আমরা সবাই অভিনেতা। সোশ্যাল মিডিয়া সেই মঞ্চের সবচেয়ে বড় উদাহরণ। এটা শুধু কর্পোরেট বা সোশ্যাল মিডিয়াতে নয়, শিল্প জগতেও এর ব্যাপক প্রভাব রয়েছে। র্যাপাররা নিজেদের গান আর ইন্টারভিউতে এমন সব বিলাসবহুল জীবন দেখান যা বাস্তবে নেই। গুচি, ডিওর ইত্যাদি নামকরা ব্র্যান্ডের আউটফিট তাদের পায়ে, গায়ে, শরীরে দেখা যায়, কিন্তু বাস্তবে দেখেন তারা হয়তো বাসে করে ঘুরে বেড়াচ্ছে। শিল্পীরা প্রায়শই তাদের ভাবমূর্তি বানানোর জন্য মিথ্যা গল্প তৈরি করেন। যেমন একসময় নিজেকে একজন ভয়ঙ্কর গাড়িচোর চক্রের নেতা হিসেবে পরিচয় দিতেন, অথবা রিক রস নামের একজন র্যাপার একজন আসল মাদক সম্রাট ডি নিরো ফারারের নাম ব্যবহার করতেন। আর রাজনীতির কথা যদি বলি, ডোনাল্ড ট্রাম্পই সম্ভবত ফেক ইট টিল ইউ মেক ইট নীতির সবচেয়ে বড় উদাহরণ। তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে তার ভাবমূর্তি তৈরি করে প্রেসিডেন্ট হয়েছিলেন। এই ভাবমূর্তি এতটাই শক্তিশালী হয়েছিল যে তার আগের ব্যবসায়িক ব্যর্থতাগুলো মানুষের চোখেই পড়েনি। তবে এই মন্ত্রটার একটা অন্ধকার দিকও রয়েছে। ফেক ইট টিল ইউ মেক ইট এবং প্রতারণার মধ্যে রেখাটা খুবই পাতলা। কখন এটি অপরাধ হয়ে যায়? যখন আপনার মিথ্যে অন্যের জীবন, স্বাস্থ্য বা আর্থিক নিরাপত্তার উপর প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ এনরন কেলেঙ্কারির কথা বলা যাক। 2001 সালে এনরন ছিল আমেরিকার সবচেয়ে উদ্ভাবনী বা সফল কোম্পানিগুলোর একটি। তারা তাদের ব্যবসায়িক হিসাব নিকাশে এমন কৌশল ব্যবহার করত যার নাম ছিল মার্ক টু মার্কেট অ্যাকাউন্টিং। সহজ কথায় তারা ভবিষ্যতের সম্ভাব্য লাভকে এখনই তাদের আয়ের তালিকায় দেখিয়ে দিত। এতে তাদের আর্থিক অবস্থা অনেক ভালো দেখাতো, কিন্তু আসলে তা ছিল না। এই মিথ্যা ধরা পড়ার পর এনরনের স্টক ধসে পড়ে, হাজার হাজার কর্মী তাদের সঞ্চিত পেনশন হারান, কোম্পানি দেউলিয়া হয়ে যায়। সিইও জেফ স্কিলিং এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের দীর্ঘমেয়াদে জেল হয়। এই ঘটনা আমেরিকান কর্পোরেট ইতিহাসে এমন একটি দাগ রেখে গেছে যার ফলস্বরূপ আজও আর্থিক রিপোর্টিং এর কঠোর নিয়মকানুন মেনে চলতে হয়। এরপর আসে থেরানোস কেলেঙ্কারির কথা। এলিজাবেথ হোমস, যাকে পরবর্তী স্টিভ জবস বলা হতো, তিনি মাত্র 19 বছর বয়সে স্ট্যানফোর্ড ছেড়ে থেরানোস প্রতিষ্ঠা করেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কোম্পানি মাত্র কয়েক ফোঁটা রক্ত দিয়ে শত শত রোগের পরীক্ষা করতে পারবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। তাদের প্রযুক্তি কাজই করত না, তারা অন্য কোম্পানির সাধারণ মেশিন ব্যবহার করত। এই মিথ্যা শুধু বিনিয়োগকারীদের প্রতারণাই করেনি, বরং ভুল ডায়াগনোসিসের কারণে মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলেছিল। হোমস, যিনি এমনকি নিজের কণ্ঠস্বরও মোটা করে কৃত্রিমভাবে উপস্থাপন করতেন, শেষ পর্যন্ত 11 বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। এখানে ফেক ইট টিল ইউ মেক ইট প্রতারণায় পরিণত হয়েছিল, কারণ এটি মানুষের জীবন নিয়ে খেলা করছিল। কিছুদিন আগে ইন্ডিয়ান এমন একটা এআই সাইট বানালেন, যে এআই সাইট দিয়ে গ্রাহকরা নিজেদের সমস্ত কাজ অটোমেশনের মাধ্যমে খুব ইজিলি করতে পারবে। পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা যায় সে আসলে একটা এজেন্সি চালাতো, এবং সেই এজেন্সিতে মানুষ এআই সেজে অন্য মানুষের কাজগুলো করে দিত। হাউ ফানি! ফ্র্যাঙ্ক কোম্পানি এবং চার্লি জাভিস, সব প্রতারণার গল্প এক নয়। ফ্র্যাঙ্ক নামক একটি স্টার্টআপের প্রতিষ্ঠাতা চার্লি জাভিসের গল্পটি একটু ভিন্ন। তার কোম্পানি শিক্ষার্থীদের আর্থিক সহায়তা পেতে সাহায্য করত। তিনি তার কোম্পানিকে জেপি মর্গান চেইজ এর কাছে $175 মিলিয়ন বিক্রি করেছিলেন, কিন্তু তিনি তার গ্রাহক সংখ্যা বাড়িয়ে দেখিয়েছিলেন। তিনি একটি ডেটা সায়েন্টিস্টকে $18,000 দিয়ে 4 মিলিয়ন নকল ছাত্রের নাম এবং ঠিকানা তৈরি করেছিলেন। এখানে তিনি বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করেছেন, কিন্তু তার গ্রাহকদের সঙ্গে নয়। অনেক মানুষ তাকে আধুনিককালের রবিনহুড মনে করেন, কিন্তু তার পরিণতিও খুব একটা সুখকর নয়। 2025 সালের মার্চ মাসে চার্লি জাভিসকে দোষী সাব্যস্ত করা হয় এবং তাকে দীর্ঘ কারাবাসের মুখোমুখি হতে হচ্ছে এখন। তাহলে শেষ পর্যন্ত পার্থক্যটা কোথায়? স্টিভ জবস এবং ডেভিড জোফেন ও তো ফেক করেছিলেন, কিন্তু তাদের ফেক করার মধ্যে একটা মৌলিক পার্থক্য ছিল। আমার ব্যক্তিগতভাবে মনে হয় পার্থক্যটা হলো দায়বদ্ধতা এবং নৈতিক সীমানা।
ডেভিড জোফেন হয়তো তার রেজুমেতে মিথ্যা বলেছিলেন, কিন্তু তিনি সেই চাকরি পেয়ে তার সামর্থ্য প্রমাণ করেছিলেন। স্টিভ জবস এমন একটি পণ্যের প্রেজেন্টেশন দিয়েছিলেন যা কাজ করে না, কিন্তু তার কাছে সেটিকে কাজ করানোর মতো প্রতিভা ছিল। অপরদিকে এলিজাবেথ হোমস এমন একটি প্রযুক্তির ভান করেছিলেন যা কখনো কাজ করেনি এবং মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছিল। ফেক ইট টিল ইউ মেক ইট তখন একটি শক্তিশালী হাতিয়ার যখন আপনি কোনো কিছু করতে পারার যোগ্যতা রাখেন, কিন্তু কেবল আত্মবিশ্বাসের অভাবে থাকেন। এটি তখন প্রতারণা হয়ে যায় যখন আপনি এমন কিছু করার ভান করেন যা আসলে আপনি নন এবং যা অর্জন করার জন্য আপনার কাছে কোনো ন্যূনতম যোগ্যতাই নেই। মনোবিজ্ঞানী ডেভিড জি মায়ার্সের একটি উক্তি রয়েছে, অথেন্টিসিটি ইজ অ্যাবাউট ওনিং ইয়োর স্টোরি অ্যান্ড ইয়োর জার্নি, নট অ্যাবাউট বিং পারফেক্ট। দ্য মোমেন্ট ইউ স্টার্ট ফেকিং ইউ আর লুজিং ইয়োর সেলফ। প্রকৃত সাফল্য হলো আপনার গল্প এবং যাত্রাকে গ্রহণ করা, নিখুঁত হওয়া নয়। যেই মুহূর্তে আপনি ভান করা শুরু করলেন সেই মুহূর্তে আপনি নিজেকে হারাতে শুরু করেন। শেষ কথা, এই মন্ত্র ব্যবহার করুন, কিন্তু সাবধানে। আপনার প্রতিজ্ঞা পূরণের ক্ষমতা রয়েছে কিনা সেই দিকে নজর রাখুন।